স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। দাদি, গজব হইছে। তার রক্তশূন্য মুখখানা দেখে হুমায়রা তাড়াতাড়ি পানি নিয়ে এলো, গ্লাস এগিয়ে বলল। আগে পানি খা তুই। এক নিঃশ্বাসে পানিটুকু শেষ করলো সে, তবুও তার মুখশ্রী থেকে সন্ত্রাস কাটল না। দাওয়ায় বসলো একটু, হাঁটু কাঁপছে, কারণ নৃশংস দৃশ্যটি সেও তো দেখেছে। হুমায়রা ব্যগ্র কণ্ঠে শুধালো, গজব কি হয়েছে সেটা তো ক। কাউসার কাকা মরে গেছে, কেউ তারে কাইটা মরা পুকুরে ভাসিয়ে দিছে। মিঠুর কথা শেষ হবার আগেই আতিয়া খাতুন দপ করে বসে পড়ল। তার মুখে কোনো কথা নেই। এই মুহূর্তে ঠিক কিরূপ প্রতিক্রিয়া দেখাতে হবে বৃদ্ধার মস্তিষ্ক তা অনুধাবন করতে পারছে না। শুধু কাউসারের মুখখানা ভাসছে চোখের সম্মুখে। এর মাঝেই চোখ ডলতে ডলতে শার্টটা গায়ে গলাতে গলাতে বেরিয়ে এলো রাশাদ। চোখ জোড়া তার লাল হয়ে আছে, বিনিদ্র রাতের প্রমাণ তার শান্ত রক্তিম চক্ষুদায়। ঘুম জড়ানো স্বরে শুধালো, কি হয়েছে রে মিঠু? কাউসার কাকারে কারা যেন মাইরা ভাসিয়ে দিছে। রাশাদ কিছু সময় চেয়ে রইল মিঠুর দিকে, ভাবলো ছেলেটা সাত সকালে ফাজলামি করছে, কিন্তু না, এটাই যে নির্মম সত্য। আতিয়া খাতুনের চোখ থেকে পানি পড়ছে, মনে হলো তার বুকখানা কেউ খামচি দিয়ে ছিঁড়ে ফেলছে। সন্তান নিকৃষ্ট হলেও তো সে তার মা। তার মা কি সন্তানের মৃত্যু কামনা করতে পারে? ফাইজান বের হলো সবার পরে। ঘটনায় তাকে দেখালো একেবারে স্বাভাবিক, তার মাঝে বিস্ময়ের রত্তিভর অস্তিত্ব নেই, যেন এটা তার জানাই ছিল। কাউসারের মৃত্যুর খবর চেয়ারম্যান বাড়ি অব্দি গেল। দিলওয়ার সাহেব বিশ্বাসই করতে চাইলেন না। বাহিরের শোরগোলে না চাইতেও ঘুম থেকে চোখ ডলতে ডলতে বের হলো আমান। কাজের মেয়ের মুখে বর্ণনা সুরে তার শির দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে গেল, গায়ে কাটা দিল ভীতিহীন। কাল রাত 12টা পর্যন্ত এই বাড়িতেই সে মদ খেয়ে প্রলাপ বকেছে। আমান যদিও তার কাজে বিরক্ত ছিল, কারণ অতিরিক্ত কথা বলার জন্য তাদের প্ল্যান ভেস্তে গেছে। তাদের পরিকল্পনা ছিল কোনো মতে রাশাদদের বাড়িতে কাউসারকে ঢুকিয়ে দেবে। সামনের বৃহৎ পরিকল্পনার জন্য রাশাদদের বাড়িতে কাউসারের থাকা প্রয়োজন, কিন্তু লোকটার বেকুবপনা আর ফাইজানের বুদ্ধিমত্তার কাছে চালটা একেবারে ফিকে হয়ে গেল। রাগ বেশিক্ষণ অবধি দেখাতেও পারল না। 2 বোতল কেরু শেষ করার পর তাদের বনিবনাও হয়ে গিয়েছিল। তন্দ্রালো মস্তিষ্কে কাউসারের মৃত্যুর খবরে সে যেন ভীষণভাবে বিস্মিত হয়েছে। চোখে মুখে অবিশ্বাস। দেরি না করেই বাসি মুখে ছুটল খুনের জায়গায়। এতক্ষণে গ্রামের প্রতিটি প্রাণ উপস্থিত হলো ঘটনাস্থলে। দেলওয়ার সাহেব পুলিশ খবর দিলেন। তদন্ত শুরু হলো মরা পুকুর থেকে। গত রাতে বিনা নোটিশেই বর্ষণ হয়েছে, ফলে কোনো প্রমাণ পাওয়া গেল না। বর্ষণের লীলা রক্ত অবধি ধুয়ে গেছে। আর মরা পুকুরে সর্বদা জঞ্জালের বাস। তাই অনেক খোঁজাখুঁজির পরও এসআই এর হাতে কিছু মিলল না। আমানের গা কাঁপছে। খুন সেও করেছে, কিন্তু এতটা নৃশংসভাবে কেউ কিভাবে হত্যা করে? খুব ধারালো কিছু নয়, বরং ভোঁতা অস্ত্রের ব্যবহারে কেটেছে সে লাশ। এতটা সময় সে কি করে পেল? কোনো তাগড়া মানুষ ছাড়া এটা সম্ভবই নয়। আমানের সাথে কথা বলল পুলিশ। কাউসার এখন আমাদের বাড়ির পেছনের লাগোয়া ঘরে থাকে। গতরাতে সে কখন বের হয়েছে, তার সাথে তার কি সম্পর্ক, এই সব কিছুই নিপুণভাবে প্রশ্নোত্তরের মাধ্যমে জানল পুলিশ। অতঃপর রাশেদের নিকট শুধালো, আপনার আব্বার কোনো শত্রু ছিল কি? সাথে সাথেই আমান বলে উঠল, সবচেয়ে বড় শত্রু তো ও নিজেই। ওই খুন করেছে কিনা কে জানে। আমানের কথায় ফাইজান বেশ বিরক্ত হলো। দেলওয়ার সাহেবও ছেলেকে থামানোর চেষ্টা করলেন। অহেতুক কথা বলার তো কিছু নেই। ফাইজান গম্ভীর স্বরে বলল, অফিসার, আপনার দায়িত্ব তদন্ত করা, দোষীকে ধরা। একজন অর্ধমাতালের বক্তব্যে সেই কাজে কতটা সাহায্য করবে আমি জানি না। নিজে ভেবে দেখুন, একজন ছেলে কেন তার বাবাকে খুন করবে? কিসের লোভে? কি মতলব? এই প্রশ্নের উত্তর পেলেই দেখবেন সব পরিষ্কার হয়ে যাবে। ফাইজানের সামনে এসআই জি স্যার, হ্যাঁ স্যার ছাড়া কিছু বলার সুযোগ পেল না। রাশাদ ফাইজানের দিকে চাইতে সে হাসল, যার অর্থ চিন্তা করবে না। এদিকে আমান ক্রূর দৃষ্টিতে তাকিয়ে রইল ফাইজানের দিকে। এই কাঁটাটা না সরানো অব্দি শান্তি মিলছে না তার। কাউসার নামক মানুষটি পৃথিবী থেকে প্রস্থান করেছে আজ 4 দিন। ধরনের মানুষেরা তাকে ভুলতে বসলেও কিছু মানুষের কথার মাঝে সে বেঁচে আছে, আর কিছু মানুষের স্মৃতিতে সে বেঁচে আছে। হুমায়রা এবং রাশাদের অবস্থাটি এর কোনো ভাগের মাঝেই পড়ে না, কারণ তাদের স্মৃতি কাউসারকে নিয়ে খুব বাজে। তার কথা, কাজ, প্রতিটি স্বভাব তাদের কষ্ট দুর্ভোগ ছাড়া কিছুই দেয়নি। আজও তার স্মৃতিতে সেই কালো রাতের কথা স্পষ্ট, যেদিন তাদের এই বাবা নামক মানুষটি
তার ঘরে রাতের আধারে একটি পর পুরুষকে পাঠিয়েছিল মাত্র 20,000 টাকার বিনিময়ে। বাবা শব্দের প্রতি সেই রাতে ঘৃণা জন্মেছিল তার, তাই কাউসারের মৃত্যুতে তার চোখে পানি আসেনি। তবে আক্ষেপ হয়েছে খুব, তার আক্ষেপ পিতার অভাবে। কাউসার যদি আর 5টা বাবার মতো হতো তাহলে তাদের জীবন হয়তো ব্যতিক্রম হতো। অবশ্য যা হয়নি তা নিয়ে চিন্তা করাটাও হাস্যকর। রাশাদের ক্ষেত্রেও একই অবস্থা। আকস্মিক মৃত্যু তাকে চমকালেও দুঃখের আভাস পায়নি, কারণ যে মানুষ জীবিত থাকতে কষ্ট দেয় তার জন্য মৃত্যুর পরও দুঃখ আসে না। বাড়ির সব প্রাণ স্বাভাবিক থাকলেও আতিয়া খাতুনের কষ্টটা চাপা থাকে। তার স্বামীকে হারিয়েছেন মাস গড়াতেই ছেলের এমন মৃত্যু। এই দুঃখটাও বিচিত্র প্রকৃতির। আক্ষেপ, গ্লানি, অপরাধবোধ, মমতা সবকিছু যেন মিশ্রিত। রাশাদ বাড়ি ফিরলেই তিনি সুধান, কোনো খবর পাইলি? থানা থেকে লোক আইছিল? রাশাদ শান্ত স্বরে উত্তর দেয়। না দাদি। কাঁচের ধার গলে কড়া রোদ প্রবেশ করছে কেবিনে। ইলহা ক্লান্ত শরীরটা চেয়ারের উপর ছেড়ে দিয়েছে। মস্তিষ্ক আজকাল বেশ ক্লান্ত, সেই সাথে শরীরটাও। পেটটা বাড়ছে, সেই সাথে আতঙ্ক, ভয়ও বাড়ছে, চিন্তাগুলো এলোমেলো হয়ে যায়। এসব হরমোনাল ব্যাপার স্যাপার ইলহা বোঝে। যেমন গত 4 দিন যাবত তার মস্তিষ্কে একটাই চিন্তা, কাউসারের মৃত্যুর রাতে রাশাদ কোথায় ছিল। সেদিন রাতে অনেক রাত অবধি জেগেছিল ইলহা। ঘড়ির দিকে চোখ বুলিয়ে বারবার দেখছিল বাড়ির প্রবেশদ্বারে। হুমায়রা, আতিয়া খাতুন, ফাইজান সবাই যখন ঘুমে ইলহা তখনও সজাগ। চিন্তা হচ্ছিল, ফোন করছিল মানুষটির ফোনে, কিন্তু মানুষটি ধরেনি। মানুষটি যে ধাক্কা খেয়েছে সেটা সয়ে নেবার জন্য একটু সময়ের প্রয়োজন জানে ইলহা, কিন্তু মানুষটির সাথে সংসার তো কম দিনের নয়। সে জানে তার শেষ ঠিকানাই বাড়ি। একটা সময় ক্লান্ত শরীর আর জেগে থাকতে পারল না। সকালে উঠতেই প্রথম চিন্তা হলো মানুষটি। পাশ ফিরতেই দেখলো রাশাদ ঘুমিয়ে আছে। তার ঘুমন্ত মুখখানা দেখতেই উদ্বিগ্ন ব্যাকুল হৃদয় শান্ত হয়ে গেল ইলহার। কিন্তু সেই শান্তি স্থায়ী হতে পারল না কাউসারের মৃত্যু সংবাদ শুনে। কেন যেন বারবার ভয় হচ্ছে রাশাদের উপর আবার কোনো বিপদ না আসে। এর মাঝে নার্সের ডাক পড়ল। সে ছুটে এসে জানালো 1413 নম্বর রোগীর অবস্থা ভালো নেই। কথাটা শুনতেই বুক ধক করে উঠল ইলহার। তাড়াতাড়ি উঠতেও পারল না, শরীর ভারসাম্য হারিয়ে ফেলল। নার্স এসে তাকে ধরল, বলল, ম্যাডাম আস্তে উঠুন। স্যারকে খবর দিয়েছো? হ্যাঁ ম্যাডাম। সাথীর অবস্থা ভালো নয়, শ্বাসকষ্ট শুরু হয়েছে, হাতে পায়ে পানি চলে এসেছে। অথচ গত পরশুই তাকে ডায়ালিসিস দেওয়া হয়েছে। সে খাওয়া দাওয়া করছে না ঠিক মতো। সিচুয়েশন একেবারেই ব্যালেন্স হচ্ছে না। তার হিমোগ্লোবিনের মাত্রাও কমে গেছে। ব্লাড দিতে হবে। ইলহা নার্সকে বলল, ডায়ালাইসিস দিতে হবে। তুমি ব্লাড ব্যাংকে খোঁজ নাও, ব্লাড লাগবে, এবি পজিটিভ। আমি স্যারের সাথে কথা বলছি। ডক্টর এলেন 2 ঘন্টা পর। কিছু ওষুধ দিলেন, ডায়ালিসিসের ব্যবস্থা করতে বলেছেন তিনি। কিন্তু বিপদ হলো ডোনার নিয়ে। কাজের মেয়েটি কোনো রূপ সাহায্য করতে পারল না, কারণ সেই ক্ষমতা তার নেই। সে শুধু তার মালিককে ফোন করে জানালো এখানের অবস্থা। মালিক হয়তো বিপরীতে না বোধক কোনো উত্তর পাঠালো। ইলহা তখন বলল, আমার ব্লাড গ্রুপ সেম, আমি ব্লাড দিচ্ছি। সাথে সাথেই নার্স বলল, ম্যাডাম আপনার 22 সপ্তাহ চলে, এখন ব্লাড দেওয়া ঠিক হবে না, আমরা ম্যানেজ করার ট্রাই করছি। কিন্তু এবি পজিটিভ ব্লাড ম্যানেজ করা বেশ ঝামেলা হলো। ব্লাড ছাড়া ডায়ালিসিসও দেরি হচ্ছে। এদিকে ইলহার অস্থিরতাও বাড়ছে, উদ্বিগ্নতা ছড়িয়ে পড়ছে চোখে মুখে। তার অস্থিরতা সকলের চোখেও পড়ছে, কিন্তু কারণটা কেউ ধরতে পারছে না। সে বহুবার বলেছে সে ব্লাড দেবে, কিন্তু কেউ দিচ্ছে না। অবশেষে একটি ওয়ার্ড বয় বলল, ইলহার মনে হলো তার প্রার্থনা অবশেষে সাথীর ডায়ালিসিস সম্পূর্ণ হলো। তবে এটুকু বুঝতে বাকি রইল না, সাথীর শরীরের অবস্থা ভালো হবার নয়। বিকালের তপ্ত রোদ আঙিনায় এসে ছড়িয়ে পড়েছে। ধান বিছিয়ে রাখা আঙিনাময়। এমন সময় SI এর আগমন ঘটল। হুমায়রা তখন আতিয়া খাতুনের সাথে ধান ছড়াচ্ছিল। পুলিশকে দেখতেই কিছুটা অবাক হলো তারা। ইলহা বাসায় আসেনি, রাশাদ তখনও দোকানে, ফাইজান শহরে গিয়েছে পার্টির কাজে। তাদের দেখে হুমায়রা শুধালো, কি চাই আপনাদের? রাশাদ সাহেব কোথায়? ওনাকে একটু আমাদের সাথে থানায় যেতে হবে। সাথে সাথেই ত্রস্ত কণ্ঠে হুমায়রা শুধালো, কেন? আমার ভাইজান তো কিছু করেনি। সেটা সিদ্ধান্ত আমাদের নিতে দিন ম্যাডাম। প্রচণ্ড বিরক্তি প্রকাশ পেল যেন SI এর কণ্ঠে। বাম পকেটে হাত নিয়ে একটি কাগজে মোড়া কিছু বের করলো সে। কাগজখানা খুলে ছোট একটি পানের অংশ মুখে পড়ল। চিবুতে চিবুতে ফ্যাস ফ্যাসে স্বরে বলল, এখানে খুন হয়েছে, কোনো গরু চুরি নয়। আপনার বাবাই তো খুন হয়েছে, তাই আমাদের সহযোগিতা প্রয়োজন। আতিয়া খাতুন হুমায়রার বাহু চেপে ধরল। তার ভ্রান্ত উদ্বিগ্ন দৃষ্টি অনেক কিছু বলে দিচ্ছে।
হুমায়রা ধীর স্বরে উত্তর দিল, ভাইজান তো দোকানে। নেই, গিয়েছিলাম ওইখানে, কিন্তু উনি নাকি শহরে গিয়েছেন, তাই ঘরে খোঁজ নিতে এসেছি। হুমায়রা বুঝল না ঠিক কি করবে। বাসায় ফাইজানও নেই, সে পার্টির কাজে গিয়েছে। লোকটির হাত এখনও ঠিক হয়নি, ফোন আসতেই বেরিয়ে পড়েছে। সে থাকলে হয়তো ভালো হতো। অন্তঃস্থলে দীর্ঘশ্বাসটা গোপন করে নিল হুমায়রা। এদিকে এসআই এর ব্যস্ততা অনেক, সে বারে বারে ঘড়ি দেখছে। একটা সময় অপ্রসন্ন স্বরে বলল, আপনার ভাই এলে থানায় যেতে বলবেন, কিন্তু প্রশ্ন রয়েছে, বুঝেছেন? হুমায়রা মাথা কাত করল। পুলিশ চলে যেতেই আতিয়া খাতুন পীড়িত স্বরে শুধালেন, ওরা রাশেদরে কি জিগাইব বুবু? তুমি চিন্তা করো না দাদি, ভাইজান কিছু করেনি। প্রশ্নের উত্তরই তো, চিন্তার কারণ নেই কোনো। চিন্তার কারণ নেই বললেও তার নিজের চিন্তা হচ্ছে। আমান ভাই বারবার ভাইজানের উপর আঙুল উঠাচ্ছিলেন। ফাঁসানোর মতলব থাকলে সব কিছুই সম্ভব। হঠাৎ স্মরণ হলো, তুমি আমার কাছ থেকে অন্তত কিছু লুকাবে না? ফাইজান বেশ জোর দিয়ে কথাটা বলেছিল। ফাইজানের কথার ভার অনেক, তাই পুলিশ যেতেই হুমায়রা তাকে ফোন করলো। পার্টি অফিসে প্রায় 25 দিন পর এসেছে ফাইজান। অনেকের সাথেই কথা হয়েছে, তার উপর আক্রমণকারী অবশেষে ধরা পড়েছে। বিষয়টি নিয়ে বেশ লেখালেখি এবং টিভি নিউজে আলোচনা হচ্ছে। যে ছেলেটি ধরা পড়েছে তার পরিচয় জানা গেছে। ঢাকায় ডেলিভারি বয়ের কাজ করত সে। তার ফাইজানের উপর ক্ষোভ থেকেই এই কাজ করেছে। ক্ষোভের কারণটা কেমন যেন ধোঁয়াশা। একজন ডেলিভারি বয়ের কাছে সাইলেন্সার সহ পিস্তল কিভাবে এলো এটা জানা গেল না। ছেলেটি কোনো রাজনৈতিক দলের অংশ নয়, তার ব্যাংক ব্যালেন্স ফাঁকা। তাই অবশেষে বোঝা গেল এটা নিজের ক্ষোভের বহিঃপ্রকাশ। ফাইজান অবশ্য এসব নিয়ে মাথা ঘামাচ্ছে না। বিষয়টা নিয়েই দলের লোকের মাঝে বেশ আলোচনা হচ্ছে। এর মাঝেই হুমায়রার ফোন আসলো। সে সবটা খুলে বলতেই বেশ নির্লিপ্ত স্বরে ফাইজান বলল, হুমায়রা, পুলিশ তার কাজ করছে, সেটা করতে দাও। রাশাদ সাহেব একবার ঘুরে এলে তো ক্ষতি নেই। ফাইজানের এরূপ কথা মনোপুত হলো না হুমায়রা। সে সাথে সাথেই শুধালো, কিন্তু যদি কেউ ভাইজানকে ফাঁসানোর পরিকল্পনা করে? পরিকল্পনা অনেক কিছুই হচ্ছে, এখন পরিকল্পনার আসলে মাথাটা ধরা প্রয়োজন। সামান্য জিজ্ঞাসাবাদ, এতে এত ভয় পাবার কিছু নাই। আমি রাখছি। বলেই ফোন রেখে দিল ফাইজান। ঠিক তখনই অফিসে প্রবেশ করলো ফরিদ। বাসায় যাবার পর থেকে ফরিদের সাথে তার কথা হয়নি। ফরিদ তার সামনের চেয়ারে বসলো। বেশ ফুরফুরে লাগছিল ফরিদকে, বেশ পরিপাটি তার আচরণ। দেখে মনে হচ্ছে বেশ ভালো কিছু ঘটেছে। ফাইজান কিছু সময় নির্লিপ্ত চেয়ে রইল, অতঃপর অপ্রতিভ স্বরে শুধালো, খুব ব্যস্ত হয়ে গেছো না ফরিদ ভাই? একবার দেখাও করতে এলে না? আমি একটু ব্যস্ত ছিলাম। আমি যতদূর জানি মন্ত্রণালয়ের কোনো কাজ তো তোমাকে দেইনি। তোমার কাজ বাদ দিয়েও আমার একটা ব্যক্তিগত জীবন আছে ফাইজান, সেই জীবনের কাজে ব্যস্ত ছিলাম। বেশ দরাজ স্বরেই উত্তর দিল ফরিদ। ফাইজান হাসলো, হাসিটা খুব ধায়সারা। হাসি অক্ষত রেখেই বলল, তোমাকে খুব ফুরফুরে লাগছে, কারণ জানতে পারি? তেমন কিছু না, বাবার জমিটার ফ্যাসলা হয়েছে, পার্টি খুঁজছি, বিক্রি করে দেবো। তাহলে তো ভালোই। এবার কাজে নামতে হবে ফরিদ ভাই। আমাকে বিশ্বাস করে দুঃসাহস দেখাচ্ছ? আমি তোমাকে কখনো অবিশ্বাস করিনি ফরিদ ভাই। ফরিদ চুপ করে রইল। তার মুখভাব বদলে গেল। খুব শান্ত এবং গম্ভীর স্বরে বলল, তাহলে একটা উপদেশ দিই, সাপের লেজ নিয়ে নাড়াচাড়া করো না, ছবল দিতে সময় নিবে না। তুমি কিছু সন্দেহ করছো? তোমার উপর হামলাটা যে কিতাব সিংই করিয়েছে তাতে সন্দেহ আছে, কিন্তু প্রমাণ নেই। গভীর জলে মাছ সে। শুধু তাই নয়, মামামশাইয়ের সাথেও কেতাব সিংয়ের সম্পর্ক খারাপ নয়, শত্রুর শত্রু বন্ধু হয়, ভুলো না। তোমার উপর শোধ নেবার জন্য তারা ওত পেতে রেখেছে। সবসময় আক্রমণ তোমার উপরে হবে সেটা কিন্তু ঠিক নয়। হাফসাও এই শত্রুতার মাঝে বলি গেছে, স্মরণ করিয়ে দিলাম। বাকিটা তোমার সিদ্ধান্ত। আর সর্ষের মধ্যে ভূত থাকে। ফরিদের কথার উত্তর দিল না ফাইজান। মস্তিষ্কে অনেক প্রশ্ন ঘুরঘুর করছে, কিন্তু কোনো প্রশ্নের উত্তর পাচ্ছে না। দিলওয়ার সাহেব ফাইজানের কাছে সাহায্য না পেয়ে কেতাব চৌধুরী থেকে সাহায্য নিয়েছে, কিন্তু এর মাঝে কাউসারকে কে খুন করলো? তার উদ্দেশ্য কি? কাউসারকে খুন হলে কার সুবিধা? কাউসারের মতো খুদ চাল কারোর কাজে লাগতে পারে, সেটাও যেন গোলমেলে লাগছে। সন্দেহের তালিকা থেকে ফরিদ ভাইকেও ফেলতে পারছে না, কারণ বিগত 7-8 দিন যাবৎ তার গতিবিধি খুব সন্দেহজনক। জমি উছিলা, সে কেতাব চৌধুরীর সাথে দেখা করছে প্রতিদিন, কিন্তু কি উদ্দেশ্য সেটা বুঝতে পারছে না। সর্ষের ভূতটি কি ফরিদ ভাই নিজেই?
ফাইজান চিন্তা ছেড়ে দিল। হুট করে মস্তিষ্কে একটি নাম ভেসে উঠল। এই মানুষটিকে কি করে সে সন্দেহ থেকে বাইরে রেখেছিল? ফরিদকে বলল, ফরিদ ভাই, একটা ইনফরমেশন লাগবে, দিতে পারবে? সাথীর অবস্থা আগের মতোই আছে, কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, প্রতিক্ষণ যেন মৃত্যু প্রতীক্ষা। তার কেবিনের বাঁদিকে বিশাল জানালা আছে, সেই জানালা দিয়ে দেখা যায় বিশাল অম্বর, যেখানে ভেসে আছে সফেদ বারিদ কুঞ্জ। সাথী নিষ্প্রাণ চোখে তাকিয়ে আছে সেই বিশাল আকার গগনের দিকে। এর মাঝেই দরজায় কড়া নড়ল। কাজের মেয়েটা খুলে দিলেই ইলহা প্রবেশ করলো। তার সাথে নার্সও এসেছে। মৃদু স্বরে সাথীকে শুধালো, কেমন আছেন? সাথী চোখ সরিয়ে নিল। মাথা ঘুরিয়ে তাকাতেই মুখের ভাব বদলে গেল। ইলহাকে দেখে চোখে মুখে ফুটে উঠল অবিশ্বাস। কতদিন পর দেখছেন, মনে পড়ছে না? প্রেশার, অক্সিজেন সব কিছু পরিমাপের পর নার্সকে বলল, আপা আপনি চলে যান, আমি ওনার সাথে একটু কথা বলে আসছি। সাথীর মুখখানা শক্ত হয়ে আছে। নার্স ইলহার কথা মেনে চলে গেল। ইলহা চেয়ার টেনে বসলো সাথীর বিপরীতে। কাতর পীড়িত স্বরে বলল, মা কেমন আছো? সাথী তাচ্ছিল্য ভরে হাসলো। হাসি না থামিয়ে বলল, তুমি এখনো কি সেই মানুষটির প্রতীক্ষায় আছো? ইলহার প্রশ্নের উত্তর দিল না, বরং দায়সারাভাবে বলল, এতদিন পর কি আমার অবস্থায় হাসতে এসেছ? আমি তোমার অবস্থায় হাসবো? কেন, ভুল বললাম নাকি? সব জেনে শুনে তুমি আমাকে আগুনে ঠেলে দিয়েছো ইলহা। তুমি জানতে তোমার একটা সিদ্ধান্তে সব পাল্টে দিবে। জানতে না আজ আমার অবস্থা কার জন্য? একবার ভেবে দেখো তো। তোমার ঘর ছাড়ার পর মানুষটিও আমাকে ছেড়ে দিল। আমার সুখের সংসারে দাবানল আগুনে পুড়ে গেল। একাকিত্ব আমাকে শেষ করে দিল। আচ্ছা, আমার কি এমন জীবন প্রাপ্য ছিল ইলহা? মা হিসেবে আমি তোমার কাছে কি চেয়েছিলাম বলো তো? শুধু চেয়েছিলাম তুমি তোমার বাবার কথা মেনে নাও, আমাদের ভঙ্গুর সম্পর্কটা গুছিয়ে দাও। তোমার দ্বারা সেইটুকুও হলো না। এখন কেন এসেছ? সর্বহারা আমাকে দেখে শান্তি করতে এসেছ? বরফ শীতল স্বরে কথাগুলো বলল সাথী। প্রতিটি কথা চাবুকের ন্যায় শানিত প্রহার করছিল ইলহার হৃদয়ে। কাপা স্বরে শুধালো, ওই তাসের ঘর বাঁচাতে তুমি আমাকে বলি হতে বলছো মা? কোন সুখের নেশায় তুমি আমাকে শেষ হতে বলছিলে? ওই লোকটা যার কাছে তুমি পণ্য ছাড়া আর কিচ্ছু নাও, তার জন্য আমাকে দোষাচ্ছ? ভুল কি বলেছি? আজ যদি তুমি তোমার বাবার কথা মেনে নিতে, আমার পরিস্থিতি কি এমন হতো? নিজের স্বার্থপরতায় আজ আমাকে শেষ করেছো তুমি। ইলহা ভাষা হারালো। ঝাপসা হয়ে উঠল দৃষ্টি। আঁখি যুগলের প্রান্তরের বিষাদ সিন্ধু আড়াল করে নিল সে নিপুণভাবে। খুব ঠান্ডা স্বরে বলল, হ্যাঁ মা, আমি স্বার্থপর, কারণ আমি তোমার মতো সুখী হতে চাইনি। জানো মা, আমার মনে খুব অপরাধ বোধ ছিল। আমি নিজের সুখ খুঁজতে তোমাকে নরকে ফেলে এসেছি, কিন্তু আজ গ্লানিটা অনেক কমে গেছে। আমিও মা হতে চলেছি মা। প্রতিটা মুহূর্তে আমি অনুভব করি একটা প্রাণের জন্য কতটা কষ্ট করতে হয়, কিন্তু একই সাথে এক অদ্ভুত টান অনুভূত হয়। আমি তার জন্য পৃথিবীর সাথে লড়তে পারবো। আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ সে। আমি কখনোই চাইবো না সে বিন্দু মাত্র কষ্ট পাক। মাতৃত্ব মানে বোধহয় এটাই। আচ্ছা মা, আমার জন্য তোমার বিন্দু মাত্র টান অনুভূত হয় না? ওই লোকটা যখন দিনের পর দিন আমাকে মারতো, আমার উপর নির্মম মানসিক শারীরিক অত্যাচার করতো, তোমার কষ্ট হতো না? সে তোমাকে শাসন করার অধিকার রাখে। তোমার বাবা সে। তুমি দিনের পর দিন তার অবাধ্য হবে আর সে মেনে নিবে? তুমি যদি ভালো বাধ্য মেয়ে হতে, সেও তোমাকে ভালোবাসত। আর তোমাকে সে মারতেন তার বেলায়? সবার সামনে তোমার গায়ে হাত তুলতো তার বেলায়? সেটা আমার প্রাপ্য। আমি তোমাকে মানুষ করতে পারিনি। তোমার জন্য আমাদের সম্পর্কের অবনতি ঘটেছে। আর তোমার বাবা তো ভুল নন। একটা দোকানিকে বিয়ে করলে লাভ কি হলো? রাজরানী হয়ে থাকতে ওই বাড়িতে, সেখান থেকে ফিকে ঋণী হয়ে গেলে। আর আমাকেও একটা অশোভনীয় জীবন দিলে। কঠিন স্বরে উত্তর দিলেন সাথী। ইলহা দীর্ঘশ্বাস ফেলল। দীর্ঘশ্বাসের সাথে মুক্ত করে নিল অন্তঃস্থলের গ্লানি। উঠে দাঁড়ালো সে। মৃদু স্বরে বলল, তুমি কখনো ভালো পুরুষ মানুষ দেখোইনি মা। পুরুষের শক্তি নারীর ওপর দেখানোকে পুরুষত্ব বলে না। আমার স্বামীকে কখনো দেখলে বুঝতে স্বামীর অর্থটা কেমন হয়।
হাসছি মা, আমি স্বার্থপরই ভালো। শেষ জীবনটা একাকিত্বে কাটানোর চেয়ে সারা জীবন ভিখারিনী হওয়া ঢের ভালো। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। ইলহা অপেক্ষা করলো না, বেরিয়ে গেল কেবিন থেকে। আগামী সপ্তাহ থেকে তার ম্যাটারনিটি লিভ শুরু হবে। শারীরিক অবস্থার জন্য খুব দ্রুতই অ্যাপ্লাই করেছে সে। সেই ফাঁকে বিসিএস এর পড়াটাও শেষ করার ইচ্ছে আছে। আর হয়তো তার মায়ের সাথে দেখা হবে না। হ্যাঁ, সে স্বার্থপর সন্তান, কিন্তু কেন এই স্বার্থপরতায় গ্লানি হচ্ছে না? ইলহা কেবিনের চেয়ারটায় গা এলিয়ে দিল। চোখ বেয়ে নেমে এলো জমাট কষ্টকূপ। পুলিশ স্টেশন থেকে জিজ্ঞাসাবাদ শেষ বাড়ি ফিরেছে রাশাদ। ধরণী জুড়ে তখন মৌন তমসা মেলা। দূরের শেয়ালের ডাক কানে আসছে, ঝিঝি পোকার শব্দ মিলিয়ে যাচ্ছে সমীরণে। মোটর সাইকেলটার হেডলাইটের আলোতেই যা নজরে পড়ছে। মাটির রাস্তায় চাকার দাগ পড়ে যাচ্ছে। রাশাদের মোটর সাইকেলের শব্দ শুনতেই হুমায়রা গামছা নিয়ে বেরিয়ে এলো। গাড়িটা রেখে কলপারে গেল ভাইজান। হাত মুখ ধুয়ে বলল, খাবার দে। তুমি থানায় গিয়েছিলে? হ্যাঁ। ছোট করে উত্তর দিল রাশাদ। কেন ডেকেছিলে তোমায়? সাধারণ জিজ্ঞাসাবাদ, আর কিছুই না। হুমায়রা উদ্বিগ্ন স্বরে বলল। হুমায়রার মন উসখুস করছে। রাশাদ এগিয়ে গেলেও আবার পিছু ফেলল। স্মিত স্বরে হুমায়রার মাথায় হাত বুলিয়ে বলল, চিন্তা করিস না, কিছু হবে না। বলেই ভেতরে চলে গেল সে। হুমায়রা দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ পাতার শব্দ শোনা গেল। ঝোপের দিকটা অন্ধকার বেশি, কেউ দাঁড়িয়ে থাকলেও বোঝার উপায় নেই। হুমায়রার নজর সেখানে গেল, কিন্তু তার পূর্বেই মানুষটা সরে পড়ল। হুমায়রা মনের ভুল ভেবে ভেতরে চলে গেল। মানুষটি অপেক্ষা করলো সঠিক সময়ের। 2 দিন বাদে পুলিশ এলো তল্লাশিতে। সারা বাড়ি তল্লাশি করে অবশেষের পুকুরের পাশের ঝোপের গর্তে পাওয়া গেল একটি রক্তমাখা চাইনিজ চপার। হাবিলদার একটি রুমালে পেঁচিয়ে এসআই এর কাছে চপারটি নিয়ে এলো। এসআই এর কপালে প্রখর ভাঁজ পড়ল। উপস্থিত সকলের মাঝে উত্তেজনার জন্ম নিল। হুমায়রা, ইলহা এবং আতিয়া খাতুনের মুখে ভীতি জন্মালো। এই অস্ত্র তাদের ঘরে কি করে এলো, তাও পুকুরের পাশে গর্ত করে রাখা? এসআই গম্ভীর স্বরে বলল, ফরেন্সিকে পাঠাও, এই রক্ত আর কাউসারের রক্ত মিলে কিনা, আর কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় কিনা। হাবিলদার জি স্যার বলে অস্ত্রখানা একটি জিপার ব্যাগের ভেতর রাখল। এসআই সাহেব এবার সবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। বাড়ির কর্তা রাশাদ সেখানে উপস্থিত ছিল। রাশাদের উদ্দেশ্যে সে শুধালো, চপারটি আপনার বাড়ি থেকে পাওয়া গিয়েছে রাশেদ সাহেব, এই বিষয়ে আপনার কি বক্তব্য? আমি এ ব্যাপারে কিছুই জানি না। আপনার বাড়িতে নিশ্চয়ই অন্য কেউ অস্ত্র পুঁতে রাখবে না। দেখুন, সন্দেহের তালিকা কিন্তু আপনার সবাই প্রথমেই থেকে আছেন। যদি চপারের ব্লাড আর কাউসারের ব্লাড ম্যাচ করে, তাহলে কিন্তু আমরা নিশ্চিত হব এই খুনে এই বাড়ির কেউই জড়িত। আমরা অ্যারেস্ট ওয়ারেন্ট বাধ্য হব বের করতে। আপনারা পুলিশ, তদন্ত করার দায়িত্ব আপনাদের, করুন তদন্ত। নীরস স্বরে উত্তর দিল রাশাদ। তার উত্তরে অপ্রসন্ন হলেন এসআই। ক্ষিপ্র স্বরে বলল, আগামীবার ওয়ারেন্ট সহই আসব। রাশাদের মুখাবয়ব অবিচলিত, শান্ত। তাকে খুব একটা উদ্বিগ্ন দেখা গেল না। আশেপাশের জড়ো হওয়া মানুষের মাঝে কৌতূহল, তাহলে কি রাশাদি কাউসারকে খুন করলো? প্রশ্নের উত্তরটা সন্দেহরূপে বিরাজ করলো তাদের মাঝে। পুলিশ অপেক্ষা করলো না, বেরিয়ে পড়লেন গাড়ি নিয়ে। পুলিশ যেতেই ইলহা ভীত স্বরে শুধালো, আমাদের পুকুর থেকে ওই বৃহদাকার ছড়িটা পাওয়া গেল কি করে? ইলহার মাঝে বেশ উদ্বিগ্নতা দেখা গেল। গর্ভাবস্থায় সামান্য ব্যাপারেই ভয় তীব্র রূপ ধারণ করে। এখানে তো ভয়ের কারণ বিশাল, অথচ রাশাদ শান্ত। বিস্ময়, কৌতূহল কিছুই নেই তার মাঝে। যেন সে জানতো এমনটাই হবে, তার ঘর থেকেই চপারটা পাওয়া যাবে। ইলহাকে পানি এগিয়ে দিল হুমায়রা। মৃদু সান্ত্বনা দিয়ে বলল, ভাবে চিন্তা করো না। কিন্তু কথাটা নিজের মনকেই শান্ত করতে পারছে না। দ্রুত ঘটে যাওয়া ঘটনাগুলো খুব পীড়া দিচ্ছে। ফাইজান গতকাল ঢাকা গিয়েছে। বিকালের দিকে হুট করেই নাদিম এলো। গুরুত্বপূর্ণ পার্টির কাজে তাকে যেতে হয়েছে। এর মাঝেই এমন কিছু ঘটল।
সব কিছুই যেন পরিকল্পিত। হুমায়রার সন্দেহটা ধীরে ধীরে বাড়ছে। কেন যেন মনে হচ্ছে খুব বাজে কিছু ঘটতে চলেছে, কিন্তু কি? স্বচ্ছ বিকেলের কড়া রোদ থাই গ্লাস ভেদ করে প্রবেশ করছে ঘরে। মোজাইকের মাটিটা একেবারে শীতল হয়ে আছে এসির তাপমাত্রায়। ঘরের তাপমাত্রা 22, অথচ বাহিরে যেন লাভা গলে পড়ছে। ঘরমাক্ত শরীর নিয়ে ঘরে প্রবেশ করলো ফরিদ। চেয়ার টেনে বসলো সে। বাহিরের গরম থেকে একেবারে শীতলতায় প্রবেশ করায় সমস্ত শরীর এক লহমায় শীতল হয়ে গেছে। সম্মুখে বসা পুরুষ তাকে দেখেই হাসলো, সম্ভাষণ করে বলল, অবশেষে দেখা দিলেন। এত অনুরোধ ফেলি কি করে? লোকটির সাথে মিলিয়ে হাসল ফরিদ। লোকটির চেয়ারের পেছনে বৃহদাকার একটি ফ্রেম, তাতে প্রধানমন্ত্রীর হাত থেকে চাদর নেওয়া অবস্থায় কেতাব চৌধুরীর ছবি। ফরিদ একবার ছবিটির দিকে তাকালো। নিজের একমাত্র অর্জন যেন চিৎকার করে দেখানো হচ্ছে। ফরিদ নিঃশব্দে হাসলো, চুলগুলো পেছনে টেনে বলল, এবার বলুন, আমার মতো ভৃত্যের সাথে আপনার কি কাজ? এলেনি তো মাত্র, এমনই কাজের কথা বলবো, একটু আপ্যায়ন করার সুযোগ দিন। নিজের ভাইয়ের থেকে আপনি বেশ অনেকটাই আলাদা জব্বর সাহেব। আজ অবধি কেতাব সাহেব আমাকে পান খাওয়ানোরও অফার দেয়নি। ভাইসা একটু রাগী মানুষ, আমি তেমন না। মাটির সাথে মিশে থাকতেই আমি পছন্দ করি। দর্প জিনিসটা একেবারেই আমার মাঝে নাই। মাটির সাথে থাকেন নাকি মাটিতে মিশিয়ে দিতে বেশি পছন্দ করেন? জব্বার কুৎসিত করে হাসলো। তার হলদেটে দাঁত দেখা গেল সেই হাসিতে। হাত ডলতে ডলতে কাচুমাচু স্বরে বলল, আমি কিন্তু নিজের হাতে কিছুই করি নাই, ভাইসার আদেশ মেনেই কাজ করছি। আমার ভাইসাও আমাকে খুব পছন্দ করেন। আমার উপর তার বিশ্বাস অনেক। রাজনীতিতে বিশ্বাসটা অনেক দরকার, কারণ শত্রু কখন ছবল দিবে বোঝা যায়। এই যে দেন ফাইজান, বয়সের তুলনায় বেশি আত্মবিশ্বাসী। ওর ধারণা ওরে কেউ দমাইতে পারবো না। কিন্তু এইটা বল বুঝি না, আপনার মতো মানুষ তার পাশে থাকা সত্ত্বেও ভুল করে। আপনি কি কম সইছেন? ওর জন্য আপনার বন্ধু অকালে চলে গেল, তবুও কদর করে না আপনার। আপনি এগুলো বলতে আমাকে ডেকেছেন এখানে? দেখুন, প্রতিমন্ত্রীর সেক্রেটারি হিসেবে আমার কাজ কম নয়, তাই আমার সময় নষ্ট করবেন না। জানি জানি, খারান একটু চায়ের ব্যবস্থা করি। বলেই জব্বার সাহেব হুসনে আরা বলে কাউকে ডাকলো। একজন পরিপাটি শাড়ি পরা মহিলা চা বিস্কিট নিয়ে এলেন। ফরিদ তার দিকে তাকিয়ে রইল। কেন যেন চেনা চেনা লাগছে, মনে পড়ছে না মানুষটিকে কোথায় দেখেছে সে। বহুদিন পর নিজের অফিসে এসেছে ফাইজান। অনেকগুলো কাগজে তার সই প্রয়োজন। কাজগুলো অনেক পিছিয়ে গেছে, অনেকগুলো বিল জড়ো হয়ে আছে 1 মাসের। তার একান্ত সচিবের দুজনের একজন ফরিদ, অপরজন তানভীর নামক একজন ব্যক্তি। গত মাসে তার একবার অস্ট্রেলিয়া ট্যুর ছিল, কিন্তু দুর্ঘটনায় সেটা বাতিল হয়েছে। মন্ত্রণালয়ের অনেক কাজই তাই এলোমেলো হয়ে আছে। তানভীর প্রথমেই অনেকগুলো চেকে সই নিল ফাইজানের। এর মাঝেই তার ফোনটা বেজে উঠল। একাগ্রতার মাঝে ছেদ পড়ল বাজেভাবে। এক নজর ফোনে বুলিয়ে সে আবার কাজে মনোনিবেশ করলো। বাজতে বাজতে একটা সময় ফোনটা থেমে গেল। তানভীর মৃদু স্বরে বলল, ফোনটা জরুরি নয় এখন, কিন্তু কাজগুলো এখনই কথা জরুরি। তানভীর কথা বাড়ালো না। অপরদিকে ফোনদাতা ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিল। ভাবলো মানুষটি বোধহয় খুব ব্যস্ত। মধ্যরাত, জানালার শিক গলে প্রবেশ করছে উষ্ণ বাতাস। সেই বাতাসে নড়ছে ময়লা পর্দাটা। রাশাদ পর্দাটা সরিয়ে দাঁড়ালো। তার দৃষ্টি নিগুড়ো আধারে নিবদ্ধ। ইলহা ঘুমে খায়নি মেয়েটি ঠিকভাবে। যা খেয়েছে তাই উগড়ে দিয়েছে। কোমল মুখখানা মূর্ছা গেছে ধকলে। এখন একটু ঘুমোচ্ছে। রাশাদ এক পল দেখল স্ত্রীকে, পর মুহূর্তেই দৃষ্টি বাহিরে সরিয়ে দিল। দৃষ্টি ম্লান, চিন্তার মেঘ মস্তিষ্কে। অনেক কিছু একত্রে হচ্ছে, কিন্তু এর মাঝে সব থেকে বেশি ভাবাচ্ছে ইলহা। মেয়েটি এই তো অবস্থায় এই ধকলগুলো কি নিতে পারবে? রাশাদ জানালা থেকে সরে এলো, বসলো ইলহার পাশে। কাঁথাটা সরে গেছে, সেটা ঠিক করে দিতেই খেয়াল করলো মেয়েটি অস্পষ্ট স্বরে কিছু বিড়বিড় করছে। নেত্র পল্লবগুলো ভেজা, মুখখানা মলিন। রাশাদ একটু নড়েচড়ে উঠল। হাতটা মুখে রাখতেই চমকে চোখ মেলল ইলহা। তাকে দেখেই দ্রুত তার হাতখানা ধরে ফেলল। ব্যথিত স্বরে বলল, আমি তো আপনাদের কাছেই আছি, কোথাও তো যাচ্ছি না। কিন্তু ওরা তো আপনাকে নিয়ে যাবে। কারা নিয়ে যাবে? রাশাদের কথায় ঘোর থেকে বাস্তবে ফিরল ইলহা। শরীর কাঁপছে এখনো। জোরে জোরে নিঃশ্বাস ফেললো কিছু সময়, তারপর ধীর গলায় বলল,
আমার ভয় হচ্ছে নাতি সাহেব, খুব ভয় হচ্ছে। রাশাদ এক মুহূর্ত দেরি না করে বুকে মিশিয়ে নিল ইলহার ক্ষুদ্র শরীরটাকে। এখনও ঈষৎ কাঁপুনি আছে। একটা সময় পর ক্ষান্ত হলো মেয়েটি, তবে রাশাদকে ছাড়ল না, শক্ত করে তার কোমরের কাপড় ধরে রাখলো। রাশাদ এক হাতে মাথায় হাত বোলাতে বোলাতে বলল, আমি কোথাও যাব না। আপনাকে ছেড়ে, আমার মেয়েকে ছেড়ে আমি কোথায় যাই বলুন? ইলহা তার বুক থেকে মুখ তুলল, মৃদু স্বরে শুধালো, মেয়ে হবে জানলেন কি করে? মন বলছে আমার মেয়ে হবে। ছেলে হলে বুঝি আদর করবেন না? সেটা কি বলছি, তবে আমি চাই আমার যেন মেয়ে হোক। নিন এবার ঘুমান। এভাবে থাকি আরো কিছুক্ষণ। ইলহার নিষ্পাপ আকুতি ফেলাতে পারল না রাশাদ। বুক মাথাটা চেপে ধরে বসে রইল। একটা সময় ঘুমিয়ে পড়ল মেয়েটি। রাশাদ তবুও তাকে আগলে রাখলো, মলিন স্বরে বলল, আপনার থেকে বেশ কিছুদিন আমার দূরে থাকতে হবে ইলহা। তখন নিজেকে আর আমাদের সন্তানকে দেখে রাখার দায়িত্ব আপনার। হাল ছাড়বেন না, আমার জন্য অপেক্ষা করবেন, আমি ঠিক ফিরবো। শুক্রবার বিকালে ঢাকা থেকে গ্রামে এলো ফাইজান। এই কয়দিন হুমায়রার সাথে তার যোগাযোগ হয়নি। হুমায়রা ফোন করলেও ধরেনি সে। বিকেলে ম্লান রোদে পুকুরের পাশে বসেছিল হুমায়রা। কোলে বকুল ফুল একটি সুতোয় গাঁথ ছিল সে। দাদির হাঁকে ছুটে আসতেই দেখলো ফাইজান এসেছে, কিন্তু হুমায়রার মাঝে খুব একটা প্রসন্নতা দেখা গেল না। মানুষটির মাঝে কিছু একটা পরিবর্তন লক্ষ্য হচ্ছে যেন। হুমায়রাকে যেন এড়িয়ে যাচ্ছে সে। আতিয়া খাতুন বললেন, হা করে কি তা দেহস, জামাইরে ঘরে নিয়ে যা। হুমায়রা মাথা নেড়ে বাধ্য মেয়ের মতো কাজটি করলো। ফাইজান তার ঘরে প্রবেশ করতেই সে প্রশ্ন ছুড়ল, আপনি আমার ফোন ধরেননি কেন? এই কদিন খুব ব্যস্ত ছিলেন বুঝি? হ্যাঁ, 1 মাসের কাজ 3 দিনে করেছি, ব্যস্ত তো ছিলাম। হুমায়রা আর কিছু শুধালো না। ফাইজান পাল্টা শুধালো, রেজিস্ট্রেশন করতে কলেজে গিয়েছিলে? রবিবার করব। করে ফেলো, আর পড়াশোনা করো, পরীক্ষা তো খুব দূরে না। হুমায়রা ঘাড় কাত করে সম্মতি জানালো। ফাইজান একবার চাইল হুমায়রার দিকে, দীর্ঘশ্বাস গোপন করে বলল, আমি আসলেই ব্যস্ত ছিলাম। আমাদের বাড়ি থেকে অস্ত্র পাওয়া গেছে। বিনা ভনিতায় কথাটা বলল হুমায়রা। ফাইজানের মুখ খানিকটা শক্ত হলো, ধীর স্বরে বলল, হ্যাঁ আমি জানি, পুলিশের কাজ করছে। ও। হুমায়রা আর কিছু শুধালো না। ফাইজানও কথা বাড়ালো না, নিচু স্বরে বলল, আমি একটু ঘুমাবো হুমায়রা, মাথা ব্যথা করছে, মাথাটা টিপে দেবে? হুমায়রা বাধ্য মেয়ের মতো মাথা দোলালো। ফাইজান শুয়ে পড়ল। শুয়ে পড়তেই রাজ্যের ঘুম জড়ো হলো তার নেত্রপল্লবে। বুঝে এলো তা। হুমায়রা পাশেই বসে রইল, নরম হাতেই আস্তে আস্তে টিপে দিল ফাইজানের কপাল। ফলে একটা সময় নির্বিঘ্ন ঘুমে লিপ্ত হলো ফাইজান। রবিবার সকালটি খুব বাজে রূপ নিল। ফরেন্সিক রিপোর্টে চপারের রক্তের সাথে কাউসারের রক্ত ম্যাচ করেছে। শুধু তাই নয়, এই ছুরি দিয়েই যে কাউসারের খুন হয়েছে সেটাও প্রমাণিত হয়েছে। শুধু কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। সন্দেহের তালিকায় সবচেয়ে উপরে ছিল রাশাদ, কারণ কাউসারের খুনের রাতে সেই ঘরে ফেরেনি। ফিরেছে রাত 3টের পর। যদিও এই কথাটি প্রথমে লুকায়িত ছিল, কিন্তু সবার সাথে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বেরিয়ে এসেছিল। তাই রাশাদকে কাস্টাডিতে নেওয়া হবে আজ। যদিও সন্দেহ সবার উপরেই, কিন্তু কোনো লাশটিকে ভাগ করার সময় যে বল প্রয়োজন তা একটা 19 বছরের মেয়ে অথবা একটি অন্তঃসত্ত্বা নারী বা একজন 60 ঊর্ধ্ব নারীর হবে না। তাই সন্দেহের তীর রাশাদের উপরেই রয়েছে। ফাইজান সেখানে উপস্থিত ছিল। রাশাদের হাতে হাত করা পরানো হলো। হুমায়রা বাধা দিতে নিলেই ফাইজান তার হাত শক্ত করে ধরল। পুলিশকে তার কাজ করতে দাও। ওনারা ভাইজানকে নিয়ে যাচ্ছে, ভাইজান কিচ্ছু করেনি। সেটা সময় আসলেই জানা যাবে। ভাইজানকে পুলিশের গাড়িতে উঠতে ততটা পীড়া দিল না যতটা ফাইজানের নির্লিপ্ত আচরণ লাগলো। এদিকে চাপ নিতে না পারায় ইলহা জ্ঞান হারালো। রাশাদ যাবার সময় শুধু একটা কথাই বলেছিল, ইলহার খেয়াল রাখিস। আতিয়া খাতুন স্তব্ধ হয়ে গেলেন। তার সংসারে কার নজর লাগলো? একটু কি সুখ পাবে না সে? ঘরে এসেই উকিলের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে উঠল ফাইজান। কথা শেষে ফোন রাখতেই হুমায়রা প্রশ্ন ছুড়ল, ওরা আমার ভাইজানকে নিয়ে গেল, আপনি কিছু করলেন না কেন? আমি কি করতাম? কঠিন স্বরে প্রশ্ন ছুড়ল ফাইজান। হুমায়রা বাঁ খাড়া হলো। কিছু বলার পূর্বেই ফাইজান বলল, সবকিছুর একটা ওয়ে আছে হুমায়রা, আমরা সেই নিয়মেরই দাস। আমি উকিলের সাথে কথা বলেছি, উনি রাশাদ সাহেবের বেলের ব্যবস্থা করছেন। আপনারও ধারণা ভাইজান খুন করেছে? সেটা সময় বলবে হুমায়রা, ধৈর্য ধরো।
হুমায়রা কথা বাড়ালো না, অভিমান হলো খুব। সে জানে ফাইজান চাইলে সে ভাইজানকে ছাড়িয়ে আনতে পারে, কিন্তু ফাইজান এত নির্লিপ্ত কেন? রাশাদের বেল হলো না, কিন্তু এর মাঝেই মিডিয়াতে কেউ এই খবর লিক করে দিল। ফলে হেডলাইন হলো, প্রতিমন্ত্রী ফাইজান ইকবালের স্ত্রীর বড় ভাই জনাব রাশাদুল ইসলাম গ্রেফতার। এই খবরে ফোনের পর ফোন আসতে শুরু হলো। কিছুক্ষণ বাদে গাড়ি আসতেই ফাইজান বেরিয়ে পড়লো। যাবার আগে হুমায়রাকে বলে গেল, কলেজ ব্যতীত কোথাও যাওয়া যাবে না। মিডিয়া এবং সাংবাদিকের ভিড় জমেছে পার্টি অফিসের সামনে। প্রশ্নের মুখোমুখি দুবার হয়েছে ফাইজান, কিন্তু নিপুণভাবে তাদের এড়িয়ে পার্টি অফিসে প্রবেশ করেছে। প্রবীণ নেতাদের জমায়েত হয়েছে। ফাইজানের জন্য নাকি পার্টির নাম খারাপ হচ্ছে। এর মাঝে 2-3 বার হুমায়রার ফোন এসেছে, কিন্তু মিটিংয়ের জন্য ধরতে পারেনি। বিকালের তপ্ত রোদ ধীরে ধীরে শুষে নিচ্ছে সন্ধ্যের গাঢ়ত্ব। পিয়ন খাবার নিয়ে এসেছে, মোটামুটি সব কিছু এখন আন্ডার কন্ট্রোল। এর মাঝেই ফরিদ ছুটে এলো। নখ ছাড়াই কেবিনে ঢুকে পড়লো ফাইজানের। সে হাঁপাচ্ছে, ত্রস্ত কণ্ঠে বলল, আমার মনে হচ্ছে হুমায়রা কোনো বিপদে পড়েছে। তার কথায় কপাল কুঞ্চিত হলো ফাইজানের। বিরক্ত কণ্ঠে বলল, মানে? কিছু বলার পূর্বেই ফাইজানের ফোন বেজে উঠল। অচেনা নাম্বার। ফাইজান ফোনটি ধরতেই আতিয়া খাতুন বৃদ্ধ স্বর কানে আসলো, জামাই, বুবু তো ঘরে ফিরে নাই এখনো। ফাইজানের কপালে তীক্ষ্ণ ভাঁজ পড়ল। গাঢ় স্বরে শুধালো, ও কি কলেজ গিয়েছে? একা গিয়েছে? কলেজে যাই নাই, তোমার কাছে গেছে। তুমি না গাড়ি পাঠাইলে? ফাইজান একটু সময় নিল। কপালের ভাঁজ আরো তীক্ষ্ণ হলো। অবাক স্বরে শুধালো, আমি গাড়ি পাঠিয়েছি? পোলাটা তো সে ডাই করলো, হুমায়রা তো ওর গাড়িতেই উঠিছে। ফাইজান সাথে সাথেই ফরিদের দিকে চাইল। ক্ষীণ স্বরে শুধালো, তুমি কি গাড়ি পাঠিয়েছো ফরিদ ভাই? ফরিদ মাথা নাড়িয়ে না বোধক উত্তর দিল। ফাইজানের মুখ শক্ত হয়ে গেল। শীতল স্বরে বলল, আচ্ছা, গাড়ি কখন এসেছিল? এই তো 2 ঘন্টা হইব। কালা গাড়ি, একবারে তোমার মতো গাড়ি। পোলাডারেও বুবু চিনে। ফাইজান কিছু সময় ভাবল, তারপর আশ্বাস দিয়ে বলল, দাদি, আমি দেখছি, ইনশাল্লাহ হুমায়রা পৌঁছে যাবে, চিন্তা করবেন না। বলেই ফোন রেখে দিল ফাইজান। ফরিদ ফোন রাখার সাথে সাথেই বলল, আমি তোমাকে এটাই ইনফর্ম করতে এসেছি। হুমায়রা ভাবি আমাকে ফোন করেছিল। তিনি একটা কথা বলেছে, তুমি নাকি গাড়ি পাঠিয়েছো। ফাইজান, আমার মনে হয় হুমায়রা বিপদে পড়েছে, ওর ফোন বন্ধ। ফাইজান ফরিদের কথা শুনেছে কি না বোঝা যাচ্ছে না। একটা কথা মাথায় আসছে না, যেখানে সে হুমায়রাকে বারণ করে দিয়েছে কলেজ ছাড়া কোথাও না যেতে, তাহলে সে কেন গিয়েছে? হুমায়রা অবাধ্য মেয়ে নয়, সে না জেনে বুঝে কখনো কাজ করে না। তাহলে যে কেউ এসে ফাইজানের নাম নিলেই সে কেন সেই গাড়িতে উঠে পড়বে? হুট করেই স্মরণ হলো, মিটিংয়ে থাকতে ফোন ভাইব্রেট করছিল বেশ কয়েকবার। ফাইজান দ্রুত ফোনটা হাতে নিল। কল লিস্ট চেক করতেই দেখল 4 বার ফোন করেছে হুমায়রা। একের পর এক মিটিংয়ে থাকায় ফোন হাতেই নিতে পারেনি ফাইজান। হঠাৎ একটা নোটিফিকেশনে চোখ আটকে গেল। হুমায়রা মেসেজ করেছে। মেসেজ অন করতেই সেখানে পরপর 2টো মেসেজ লেখা। প্রথমটি ছিল, তার মা ফোন করেছিল, ফাইজানকে পুলিশ ধরে নিয়ে গেছে। সেটা শুনতেই তিনি বিচলিত হয়ে গেছে। সে রাতে নাকি ভাইজান তার সাথে ছিল, সে সাক্ষী দিতে রাজি। এখনই পুলিশ স্টেশনে যেতে চায় সে, আমাকে বলেছে দেখা করতে, সে শহর থেকে আসছে। দ্বিতীয়টি হলো, গাড়ি চলে এসেছে, আমি বের হচ্ছি। মেসেজগুলো দেখা মাত্রই যেন সবটা পরিষ্কার হয়ে গেল ফাইজানের কাছে। হুমায়রা তাকে ফোনে না পেয়ে মেসেজ করেছিল, তাই যখন গাড়ি এসে বলেছে তখন হুমায়রা ভেবেই নিয়েছে ফাইজান মেসেজ দেখেই গাড়ি পাঠিয়েছে। আর যে ছেলেটি গাড়ি নিয়ে গিয়েছে সে তার পরিচিত, তাই সন্দেহ করার কোনো অবকাশ ছিল না। এদিকে ফরিদ এখনও বিচলিত। ফাইজানের এই শান্ত রূপ তাকে বিরক্ত করছে। সে ব্যস্ত গলায় বলল, তুমি কি বসে থাকবে? আমাদের হুমায়রাকে খোঁজা প্রয়োজন। ফাইজান এবারও উত্তর দিল না। সে মোবাইলে শুধু কি দেখতে ব্যস্ত, যা ফরিদকে আরো বেশি বিরক্ত করছে। ফরিদ অধৈর্য হচ্ছে। ফাইজান তার কথা অগ্রাহ্য করে কাউকে ফোন করলো, তারপর খুব শান্ত গলায় বলল, ঢাকা মেট্রো 13-56-48। গাড়িটা এখন শহরের বাইরে আছে, হাইওয়ে থেকে 20 কিলো ভেতরে। আমি লোকেশন পাঠাচ্ছি, আপনারা ফোর্স নিয়ে আসুন। আমার মনে হয় প্লেসটা কেতাব চৌধুরীর ফার্ম হাউস। আর রাশাদ সাহেবকে একটা নিরাপদ জায়গায় শিফট করুন। ওনাকে ফোন, টিভি এগুলো থেকে দূরে রাখবেন। বোন পাগল উনি,
প্ল্যান ভেস্তে যাবে তখন। অবশেষে ঘুঘু ফাঁদে পা দিয়েছে। তার ঠোঁটে অদ্ভুত হাসি। ফোন কেটেই ফাইজান শান্ত স্বরে বলল, একটা প্রেস কনফারেন্সের ব্যবস্থা করো ফরিদ ভাই, রাইট নাও। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।